হায় হায়, আমার গিটার বলে নিশু মাথায় হাত দিয়ে বসে পড়ল। ওর শখের গিটারটা ভেঙে ফেলেছে, আর অনেক কিছু আছে রুমে, সেগুলোও ভাঙার হুমকি দিচ্ছে। নিশু ঘেস নিশু এবার হাত জোর করে বলে উঠল, মা, আমার ভুল হয়ে গেছে, দয়া করিয়া আর কিছু ভাঙিও না, আর কিছু বলবো না, দয়া করে আপনি ক্ষান্ত হন। আপনার রাগের অগ্নিতে আমার পুরো রুম আজ ভস্মের পথে। কেন রে, একটা ভাঙতেই আমাকে মা ডাকতে শুরু করে দিছিস? দেখ না আর কি করি। আমাকে তুলে নিয়ে আসা বজ্জাত পচা পান্তা কোথাকার। আমি কি জিনিস এবার হাড়ে হাড়ে টের পাবি। আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, এই যে কান ধরছি, আর করব না। শুধু সকালটা হোক, আপনি যেখানকার জিনিস সেখানে রেখে আসবো, তাও আমার শখের জিনিস ভাঙেন না। আমি লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে দেখি ও সত্যি কান ধরে দাঁড়িয়ে আছে। খুশিতে বলে উঠলাম, ইয়েস, আমি পেরেছি। দিলবার দিলবার ডান্স দিতে মন যাচ্ছে। আমি শান্ত হয়ে বললাম, ওকে, আপনি কান ধরে কয়েকটা উঠবোস করেন, তাহলে আর ভাঙবো না। আর হ্যাঁ, আমাকে কিন্তু সকালে বাসায় পৌঁছে দিতে হবে, ও আদা করেন। সব শর্তে রাজি আছি, তাও তুমি আর কিছু ভেঙো না। বলে কান ধরে উঠবোস করতে যাবে এমন সময় বললাম, না ঠিক আছে, ওটা করতে হবে না। কাল দরজা খুলবো, অনেক রাত হয়েছে। আমার ঘুম পাচ্ছে বলেই শুয়ে পড়লাম। ফোনটা ছেড়ে আসছি শয়তানটার জন্য। এখন কি করি? শুভ্রকে না দেখলে আমার ঘুম আসে না যে, খুব খারাপ লাগছে। নিশুর চোখে পানি চলে আসছে। এত ছোট মেয়ের কাছে যে নাজেহাল হতে হবে জীবনেও কল্পনা করেনি। শখের গিটারটা ভেঙে ফেলে দিছে। নিশু ওর গার্লফ্রেন্ড ইশিকাকে কল দিল। হ্যালো জান, এত রাতে কল দিছো যে? ইশিতা, এখন আমার বাসায় আসবা? তোমাকে নিতে চাই। ইশিতা চট করে উঠে বসলো। কি হয়েছে জান, এরকম করছে কেন? কি হয়েছে তোমার, বলো। চিড়িয়াখানা খানা থেকে একটা প্রেগনেন্ট বান্দর নিয়ে শখ করে বাসায় আনছি। এখন আমার শেষ করে দিচ্ছে, আমার কিছু রাখেনি। জান, প্রেগনেন্ট অবস্থায় সবার অতিরিক্ত রাগী হয়, সেটা মানুষ কি পশু যেটাই হোক না কেন। বিপদের সম্মুখীন হলে সোজা আক্রমণ করে বসে। আর কোনো সুখে তুমি প্রেগনেন্ট বান্দর আনতে গেছো? ওর কাছে যেও না, কিন্তু কামড় দেবে, খুব রিস্ক বলে বান্দরের ইতিহাস খুলতে শুরু করলো ঈশিতা। নিশু কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। এ মেয়ে যারটাই যে বাঁচাল, কোথায় আমি কষ্ট করি মরি, আর ও বান্দরের ইতিহাস বলা শুরু করে দিছে। আরে জেনা তেনা বান্ধনী নয়, চাক্ষুষ মহিলা বান্ধনী। ধ্যাত, কাল সকাল না হওয়া অবধি এভাবেই বসে থাকতে হবে। পরের দিন সকালে নিশু এসে আবার দরজায় অনেকবার নক করলো। আমি গভীর ঘুমে মগ্ন। দরজার শব্দের চোটে ঢুলঢুল চোখে উঠে দরজা খুলে দিয়ে আবার এসে শুয়ে পড়লাম। নিশু ফ্লোরে ওর ভাঙ্গা গিটার দেখে রেগে পরীর কাছে গেল। ঘুমন্ত পরীকে দেখে ওর এক নিমিষে সব রাগ পানি হয়ে গেল। কি নিষ্পাপ ছোট্ট একটা মেয়ে, এরে দেখলে কে বলবে এর এত তেজ। কাল রাতে পরীকে ঠিকমতো দেখতে পারেনি নিশু। সকালে শুভ্র আলোতে পরীকে দেখতে চমৎকার লাগছে। নিশু গিটারের ভাঙ্গা অংশগুলো পরিষ্কার করে বাইরে চলে গেল। আমি ঘুমাতে অনেক দেরি করেছি বলে একটু বেলা করে ঘুম ভাঙলো আমার। যা রে, এত দেরি করে ঘুম ভাঙলো আমার, বলেই রাতে সব কথা মনে পড়ে গেল। দরজা খুললো ক্যাডায় বলেই বের হলাম রুম থেকে। না, পুরো বাসায় কেউ নেই। আমি তো ভয়ে শেষ। এ সত্যি পাচারকারী দল না তো? কিছুক্ষণ পর দরজা কেউ খুলতেই আমি লুকিয়ে পড়লাম শোকেসের আড়ালে। ও মা, এ তো নূরজাহান খালাম্মা। আমি জলদি দৌড়ে ওনাকে গিয়ে জড়িয়ে কাঁদতে লাগলাম। কি হয়েছে পড়ি, তুমি কি ভয় পেয়ে গেছো? আমি ওনাকে সব খুলে বললাম। উনি শুনে হেসে বলল, ওটা নিশু ছিল, ওদের এই বাসা। আমি এখানেই কাজ করি। আমি ওকে বলেছিলাম তোমাকে দেখে আসতে, আর ও তুলেই নিয়ে আসছে। আমি ছেলেটির দিকে তাকিয়ে দেখলাম মুখে খোঁচা খোঁচা দাড়ি, জিন্স প্যান্ট এবং টি শার্ট পরা, দাঁড়িয়ে আছে একটু দূরে। দেখতে ভালো স্মার্ট ছেলেটি, তাতে আমার কি। চোখ সরিয়ে খালাম্মাকে বললাম, আমি বাসা যাব এক্ষুনি, চলেন। এ মেয়ে, আজ থেকে এখানেই তোমার থাকা। এই অবস্থায় তোমাকে আমরা ওখানে রাখি কিভাবে? নিশুর মা বলে উঠল। কিন্তু পরি থাকতে নাছোড়বান্দা। অবশেষে চুক্তি হয়, যত টাকা পরীর পিছে খরচ হবে সেসব টাকা ধার হিসেবে পরি নিচ্ছে, যা পরে শোধ করে দেবে। খালাম্মা, আপনি আমার ফোন আর ব্যাগটা এনে দিয়েন বাসা থেকে তাহলে। আচ্ছা বলে পরীকে একটা রুমে নিয়ে গেল নূরজাহান। নিশু দূর থেকে দেখছে শুধু পরীকে। একদিন নিদ্রা সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় পা স্লিপ খেয়ে পড়তেই শুভ্র ধরে ফেলল। শুভ্র নিদ্রার পিছনে নামছিল। কৌশিকের তো মনে হয় জীবন শেষ নিদ্রার পড়ে যাওয়া দেখে। বৌদি, এত দ্রুত কেউ নামে? এই সময় সাবধানে চলতে হয় জানো না? বলে নিদ্রাকে নিচে নামিয়ে দিয়ে শুভ্র বের হয়ে যায় অফিসে। শুভ্রের বারবার মনে পড়ছে, পরিতো যে বাচ্চাম কাজ নিয়ে মেতে থাকে, ওর যদি বৌদির মতো কিছু হয় তাহলে ওকে কে সাহায্য করবে? আল্লাহ ওকে হেফাজতে রেখো।
পুরোটা দিন শুভ্রর কোনো কাজে মন বসলো না। অস্থিরতার জন্য ওকে ঝেঁকে বসেছে। অনিতা শুভ্রকে বারবার কল দিচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। অনিতা প্রচণ্ড দুশ্চিন্তা করছে, কোনো সমস্যা হলো না তো। রাত 10টা পার হয়ে গেছে। রাত 11টার দিকে শুভ্র বাসায় ফিরে রুমে এসে দেখে ওর মা বসে আছে খাটে। সরি মা, অনেক দেরি করে ফেলেছি। তোর কান্নার যখন এতই শখ, রুমের ভিতরে বসে থেকে কাঁদতে পারিস তো শুভ্র? এত রাত অবধি বাইরে কেন থাকবি? তোর অনুপস্থিতি কারোর জন্য যন্ত্রণাদায়ক বাবা। মায়ের কাছে ধরা পড়ে গেছে শুভ্র, তাই ওখানেই বসে পড়ল শুভ্র। অনিতা দৌড়ে এসে শুভ্রের পাশে বসে বলল, কি হলো তোর শুভ্র? কষ্ট হচ্ছে? আমায় বল। শুভ্র এবার ওর মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। মা, পরি আমাকে খুব কষ্ট দিয়েছে। প্রার্থনা করো মা, ওর সাথে যেন আমার আর কোনোদিন দেখা না হয়, কারণ আমি ওকে আর শান্তিতে বাঁচতে দিব না। ওর প্রতিটা আঘাত 3 গুণ ফিরিয়ে দেব। অনিতা যা ভয় করেছে তাই ফলে গেছে। শুভ্রকে আর আটকানো যাবে না এর থেকে, সেটা অনিতা ভালোভাবে বুঝে গেছে। দেখ শুভ্র, পরি ছোট মেয়ে, ও একটা ভুল করেই ফেলেছে, তাই বলে ওকে এত শাস্তি তুই দিতে পারিস না। আমার কথা শোন বাবা, মেয়েটা দুনিয়াতে কেউ নেই তুই ছাড়া। ও ছোট, ওর বাচ্চামোর ভীমরতি আমি ছুটিয়ে দেব, জাস্ট একবার পাই না কেন বলে শুভ্র ওয়াশরুমে চলে গেল। শুভ্র চলে যাওয়া শুধু অনিতা চেয়ে চেয়ে দেখল। পরি আর কোনোদিন নিশুর সাথে একটা কথাও বলেনি, যদিও নিশু বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। শুভ্রর পিক দেখা, পিকের সাথে কথা বলা, নামাজ কালাম পড়া, বাসে টুকিটাকি সবার সাথে কথা বলা, আর রাতে না ঘুমানোর আগ পর্যন্ত শুভ্রর কথা ভেবে কান্না করা, এইভাবেই জীবন চলছে। আমি একদিন নিশুর রুমের সামনে দিয়ে যেতেই দেখি ওর রুম খোলা। নিশুর বেড়ালটা মিউমিউ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি রুমের ভিতরে ঢুকলাম। সব কিছু খুব সুন্দর করে সাজানো, অনেক ছবি দেয়ালে টাঙানো আছে। আমি একটা একটা করে ছবিগুলো দেখতে লাগলাম। সব ফ্রেন্ডরা মিলে অনেক পিক উঠানো। হঠাৎ একটা ছবির দিকে চোখ আটকে গেল। এটা তো শুভ্র, অনেক আগের পিক। এই ধরনের পিকগুলো ল্যাপটপে দেখেছিলাম আমি শুভ্রর। আমি একটা চেয়ার নিয়ে ওর উপরে উঠে ছবিটা নামিয়ে নিচে নামার সময় উষ্টা খেয়ে পড়তেই নিশু এসে আমাকে ধরে ফেলে। আমি তো ভাবছি আর শেষ। পরি, তুমি কি বলো তো, এভাবে কেউ রিস্ক নেয়? কি তোমার প্রয়োজন সেটা কি আমাকে বলা যেত না? আমি যদি এখানে না থাকতাম তাহলে কি হতো আজ? এক্ষুনি কি হয়ে যেত বলেই খাটে এনে বসায় পরীকে। অনেক কথা শোনাতে লাগলো পরীকে নিশু। আমি ছবিটার দিকে আঙ্গুল দিয়ে ওকে বললাম, এটা কে হয় আপনার? নিশু অবাক হয়ে যে এতদিনের পরই ওর সাথে কথা বলছে। আমার ফ্রেন্ড শুভ্র, মাধ্যমিক অবধি একসাথে পড়েছি, তারপর দেশের বাইরে চলে যায়। এখন নাকি অনেক বড় পদে কর্মরত আছে, অনেক দিন দেখা হয় না। তুমি কি ওকে চেনো? আমি কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলাম। না, কিছু বলা যাবে না নিশুকে। এসে খালামাকে বললাম শুভ্রর ব্যাপারে যেন নিশুকে কিছু না বলা হয়। শুভ্র অফিসে সবার সাথে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। সব বড় বড় অফিসারগণ রয়েছে। প্রায় 1.5 ঘন্টার মিটিং শেষে শুভ্র বের হতেই একটা কল আসে ওর কানে। শুভ্র কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে। স্যার, ম্যাম একবার ফোন অন করেছিল, কিন্তু তখন আপনি অসুস্থ ছিলেন, তাই এটার ব্যাপারে আর এগোনো হয়নি। দেখো, আমি কিছু শুনতে চাই না। যত টাকা তোমরা চাও তত দিব, কোনো দরাদরি করব না। আমি শুধু জাস্ট আমার স্ত্রী পরীকে চাই, সেটা যেভাবেই হোক। পাতালে থাকলে সেখান থেকেও খুঁজে আনেন। আর যে সিসি ফুটেজ পাঠিয়েছিলাম সেটা দেখে ট্যাক্সির নাম্বার তো কালেক্ট করা, এটা দেখা সম্ভব যে ট্যাক্সিটা পরীকে কোথায় নামিয়ে দিয়েছে। স্যার, সেটাও করেছি, কিন্তু তেমন ভালো সাড়া পাওয়া যায়নি। ট্যাক্সি ড্রাইভারটি পেশাটা ছেড়ে দিয়েছে, আরও কিছু মাস পরে দেশের বাইরে কাজ করতে চলে গেছে। দেখেন, তার ফ্যামিলির মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেন। সব কি আমাকে বলে দিতে হবে? আপনাদের তাহলে কাজ কেন দিছি? স্যার প্লিজ রেগে যান না। আশা করি খুব শীঘ্রই ভালো কিছু ইনফরমেশন দিতে পারবো। একটু ধৈর্য ধরেন স্যার, এবার যেন না শুনি না বলেই শুভ্র কল কেটে দেয়। পেছন দিক থেকে শুভ্রকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ শুভ্র। মেয়েটা একটা মুসলিম ছিল, তাই সে তোমাকে ছেড়ে গেছে। আমি তোমাকে এত ভালোবাসি, তাও তুমি কেন বোঝো না বলে শুভ্রকে ছেড়ে দিয়ে নিতু শুভ্রের সামনে এসে দাঁড়ায়। শুভ্র এমনি টেনশনে আছে, তার ভিতরে এমন কাহিনী পরীর বিরুদ্ধে, তাই অত্যন্ত ক্ষেপে গিয়ে নিতুকে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। এই মেয়ে, তোমাকে কতবার বলেছি তুমি আমার সামনে আসবে না, তবুও বেহার মতো কেন আবার আসছো? নিতু গালে হাত দিয়ে বলল, তোমার বউ তো তোমাকে দাম দেয় না অবধি, আর তুমি আমার সামনে তেজ দেখাও। যে মেয়ে তার স্বামীকে রেখে চলে যায় তাকে বেশ্যা ছাড়া আর কি বলা যায় শুভ্র? এবার শুভ্র নিতুর গলা চেপে ধরে বলে, ওই পরী অনুরোধ করেছিল তোমাকে জেলে না দেওয়ার জন্য, তাই তুমি সেদিন বেঁচে গিয়েছিলে। তাছাড়া মান সম্মান জনাঞ্জলি দিয়ে হাতে হারিকেন ধরে জেলে পচে মরতে হতো তোমায়, আর ওকে এ ধরনের কথা বলো?
শুভ্র, একটা মুসলিম মেয়ের সাথে তুমি কোনোভাবে সম্পর্ক রাখতে পারবে না। আর সে যদি তোমায় এতই ভালোবাসে তাহলে ছেড়ে গেল কেন? গিয়ে দেখো অন্য ছেলের সাথে তলে তলে টেম্পো চালায়। আমাকে শেখাতে এসো না এই ধরনের মেয়েদের সম্পর্কে। আমি মানুষ চিনি খাই, বুঝছো? আমি পরীকে সেই দিন বলেছিলাম তোমার মতো মেয়ে কোনো দিন শুধরাবে না। কিন্তু আমি তো আবার বউ বলতে পাগল কিনা, তাই বউয়ের মিষ্টি ভালোবাসা ভুলে তোমায় সেদিন ছাড় দিয়েছিলাম, যার ফলাফল তো সামনেই। পরীকে শুক্রিয়া জানায়ও, ওর জন্য তোমার সম্মান এখনও আছে। আর হ্যাঁ, আমি একজন মুসলিম ছেলে, মোহাম্মদ শুভ্র আমার নাম, তাই ভুলেও আমার ধারে কাছে আসবে না। আমার মন শরীর সব কিছু শুধু ওই বেহায়া বেয়াদব মেয়ে পড়ি। তাই আর কিন্তু কোনো ধরনের সুযোগ তোমাকে দেব না, এরকম কথা দ্বিতীয়বার বলেই শুভ্র বের হয়ে চলে আসে। আমাকে রেশমা আন্টি এসে বলল, চলো মা, তোমার আল্ট্রাসোনোগ্রাম করে নিয়ে আসি। 7 মাস তো হয়ে গেল। না আন্টি, আমি চাই না বাচ্চা দেখতে, আমি এমনি ঠিক আছি। তাছাড়া এরে আমার চাই না। নিশু এসে বলল, কেন পরি, যাবে না কেন? বাচ্চার জন্য সব মা পাগল, আর তোমায় দেখি বাচ্চার সম্পর্কে তোমার কোনো ফিলিংস নেই। আমার বাচ্চা হলে আমি আপনাকে দিয়ে দেব, তখন যা ইচ্ছা করেন, নেবেন তো? আই এম সিরিয়াস। পরীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এ কেমন মা যে বাচ্চা চায় না? পরি, তুমি কি শুভ্রকে চেনো? আমি কিছু না বলে সেখান থেকে আবার চলে আসলাম। শুভ্র সম্পর্কে কোনো মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার রুমের ছোট্ট বারান্দায় কয়েকটা ফুলের গাছের টব রয়েছে, নিশু এনে দিয়েছে, যাতে আমার মন ভালো থাকে ফুল দেখে। গাঁদা, বেলি, ঘাস ফুল, এই 3টি ফুলের গাছকে পরি 3টি নাম দিছে, পুতুল, দীপা, নিতু। এদের সাথে এক মনে কথা বলে, যত কষ্ট হাসি সব রকম কথা এই গাছগুলোর সাথে শেয়ার করে। পরি সন্ধ্যার পরে বারান্দার গাছগুলোর সাথে কথা বলছিল, এমন সময় নিশু এসে বলল, আমার সাথে কথাগুলো শেয়ার করতে পারতে পরি? এভাবে গাছের সাথে কেউ কথা বলে? জানো, তোমাকে মানুষ মনে হয় না আমার, হয় তুমি বনের পশু, না হয় কোনো দেবী। কারণ তুমি যেভাবে চলো, কারোর সাথে কথা বলো না। কোনো স্বাভাবিক মানুষ এভাবে বাঁচতে পারে না। তা তুমি কোনটা, মানুষ না কোনো দেবী? একদম আমায় দেবী নামে ডাকবেন না। আমার বর শুধু আমায় ওই নামে ডাকে, আমি শুধু তার দেবী, তাছাড়া কোনো দেবীর অস্তিত্ব আমার কাছে নেই। উফ, সরি, ভুল হয়ে গেছে। আসো, তোমাকে একটা জিনিস দেখাবো। আমি শিওর তোমার খুব ভালো লাগবে বলে আমাকে নিয়ে রুমে আসলো নিশু। একটা অ্যালবাম দিয়ে বলল, দেখো, এটা আমার স্কুল আর কলেজ লাইফের সব পিক আছে, তোমার খুব ভালো লাগবে আশা করি। আমি অ্যালবাম খুলে একের পর এক ছবি দেখতে লাগলাম। এখানে আমার শুভ্রটাও আছে, আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। নিশুর সামনে ফুপিয়ে কাঁদতে লাগলাম। পরি, আমি কি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? বলো আমায়। না ভাইয়া, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে পিকগুলো দেখে, তাই খুশিতে কান্না করে উঠলাম। আচ্ছা, এই ছেলেটা দেখতে অনেক সুন্দর, তাই না? বলেই পরি শুভ্রের পিকে হাত দিল। সুন্দর, তবে যতটা সুন্দর তার থেকে 1000 গুণ ডেঞ্জারাস। এর মতো ট্যালেন্ট আমাদের স্কুল বা কলেজে একটাও নেই। ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হতে দেখিনি, সব দিকে টপে থাকতো। অনেক বড় লোকের ছেলে। আমাদের এই একটাই হিন্দু ফ্রেন্ড ছিল। ক্লাস 10-এ থাকতে ওর একটা ফ্রেন্ড ওর গোপন কথা আমাদের বলেছিল। বিশ্বাসঘাতকতা একদম সহ্য করে না শুভ্র, তাই ওই ফ্রেন্ডকে সবার সামনে এত মেরেছিল যে ওরা হায়াত ছিল বলে বেঁচে গিয়েছিল। তারপর থেকে ওকে সবাই ভয় পেত। ওর অনেক এ ধরনের রেকর্ড আছে। কোনো মেয়েকে কোনো দিন পাত্তা দেয়নি ও। আমাদের একটা বান্ধবী রূপা ওকে এতটা লাভ করতো যে শেষে ওর জন্য সুইসাইড করে। যেহেতু এতে শুভ্রর কোনো দোষ ছিল না, তাই ওর কিছুই করতে পারেনি। আর তাছাড়া ওর দাদু ব্যারিস্টার আর বাবা একজন বিশাল বিজনেসম্যান, তাই কেস করলেও ধোপে টিকতো না। আমরা অনেক জায়গায় কনসার্ট করতাম। শুভ্র দেশের বাইরে থেকে এসেও প্রায় 3 ডজন খানেক কনসার্ট করেছি। শুধু পেশাদার শিল্পী নয়, আমাদের একটা ব্র্যান্ড দলও আছে। জীবনে একসাথে অনেক জায়গায় শো করেছি আমরা। ও, আপনার তার সাথে আর দেখা হয় না? হতো, কিন্তু গত 1 বছর ধরে কারোর সাথে তেমন যোগাযোগ রাখেনি শুভ্র। হয়তো বিজি, তাই। পরি, ওর ব্যাপারে এত কিছু জানতে চাচ্ছ কেন? আর বললে না তো শুভ্রকে চেনো কি না? ভাইয়া, আমার বেবিটাকে আপনি নেবেন? আমি চাই না ওকে। পরির কথা শুনে নিশু আবার অবাক হয়ে যায়। কি বলছে মেয়েটা? পরি, তুমি এ ধরনের কথা কেন বলো? এটা কি তোমার বরের সন্তান না? কারোর সাথে আকাম কুকাম করেছো নাকি? আর আমি ভেবে পাই না তুমি এই বয়সে কেন ভেবে নিছো? তোমার বর কি সেফটি বলতে কিছু জানে না? কেমন বর তোমার, যে তোমার সেফটির ব্যাপারে উদাসীন ছিল? কতটা রিস্ক এই বয়সে বেবি নেওয়া সেটা তুমি নিজেও জানো না। তার ভিতর তুমি কোনো ডক্টর দেখাওনি একবারও। আপনি আমার রুম থেকে এক্ষুনি বের হন। আর একটাও কথা বলবেন না আমার বর সম্পর্কে। কি জানেন আর কতটুকু জানেন তার সম্বন্ধে যে এ ধরনের বাজে মন্তব্য করছেন?
সেদিনের পর থেকে নিশুর সাথে আর একটা কথাও বলেনি পরি। নিশু চেষ্টা করেছে কথা বলার, কিন্তু পরির কাছ থেকে কোনো রেসপন্স পায়নি। এমনকি ঈশিতাকে দিয়েও কথা বলানোর ট্রাই করেছে, কিন্তু লাভ হয়নি। এভাবে 9 মাস পার হয়ে যায়। যে কোনো সময়ে পেন উঠতে পারে পরির। সকালে অলিভ অয়েল ম্যাসেজ করছিল পেটে পরি। কিছু অলিভ অয়েল নিচে পড়ে যায়, যা ও বুঝতে পারে না। শুভ্রকে বারবার মনে পড়ছে। পরির মনে হচ্ছে ও বাঁচবে না, হয়তো আর শুভ্রের কাছে যাওয়া হবে না। আমার খুব খারাপ লাগছিল। দুপুরের দিকে বের হলাম রুম থেকে। গাড়ির ড্রাইভারকে নিয়ে সোজা শুভ্রের অফিসের সামনে আসলাম। গাড়ি একটা জায়গায় পার্ক করে ড্রাইভার বলল, পরি, এখানে আসলে কেন? এটা তো অনেক হাইফাই এলাকা, এখানে কি তোমার কেউ আছে? রফিক ভাইয়া চুপ করেন তো। আপনার সমস্যা হলে আপনি চলে যান, আমার এখানে কাজ আছে। আর আঙ্কেলকে কল দিয়ে বলেন আমি আপনাকে নিয়ে বের হয়েছি। চিন্তা করেন না, আমি সময় করে আপনাকে এর দাম দিব। আমার কাছে এখন টাকা নাই। আমি তোমার কাছে টাকা চেয়েছি নাকি? কথাটা বলেই রফিক একটু দূরে গিয়ে কল দিল নিশুকে। সব কথা বলে এসে আবার গাড়িতে বসলো রফিক, কারণ নিশু সবসময় ওর কাছে থাকতে বলেছে। দুপুর গড়িয়ে বিকেল হলো, দেন সন্ধ্যাও হয়ে গেল, কিন্তু শুভ্রকে দেখতেই পেলাম না। ও কি আজ অফিসে আসেনি, না আবার কোথাও বদলি হইল? অবশেষে বাসায় চলে আসলাম। রুমে এসে বসে পড়লাম। খুব কষ্ট হচ্ছিল, আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তাই ফোনটা অন করে শুভ্রকে কল দিলাম। ফোন ঢুকছে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। যতবার কল কেটে যাচ্ছে ততবার আমার মেজাজ বিগড়ে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টার বেশি সময় হবে ওকে ট্রাই করেছি, কিন্তু রিসিভ করছে না। আমি রাগে কষ্টে কাঁদতে লাগলাম। শুভ্র আমাকে ভুলে গেছে। শেষে মেসেজ করলাম, শুভ্র, তুমি বাসায় আছো, তবুও কেন রিসিভ করছো না? আমার কষ্ট হচ্ছে তো। শুভ্র ফোনটা রুমে রেখে ওর মায়ের রুমে এসে বসে আছে এবং কথা বলছে। সাথে আরও একটা ফোন আছে, কিন্তু এটা দিয়ে কখনো পরির সাথে কথা বলেনি। এমন সময় শুভ্রর ফোনে কল এলো। হ্যাঁ বল, কিছু ইনফরমেশন পেয়েছো? স্যার, জলদি ম্যামকে কল দিন। ওনার নাম্বার খোলা প্রায় 1 ঘন্টা ধরে। এর নাম্বারে বারবার ট্রাই করছে। ওনার কল ট্র্যাক করেছি, আপনাকে মেসেজ করছি লোকেশন। শুভ্র নাম্বারটি শুনে হকচকিয়ে উঠল। আরে এটা তো আমার নাম্বার, তার মানে এর আগেও আমাকে কল দেওয়া ট্রাই করছিল? স্যার, শুধু শুধু আমাদের পেছনে এত টাকা খরচ করলেন। ম্যাম আপনাকে এত ভালোবাসে যে এর আগেও বারবার ট্রাই করছে, আপনি বুঝতে পারেননি। শুভ্র আর কোনো কথা না বলে দৌড়ে রুমে এসে ফোন নিয়ে দেখলো 150 বারেরও বেশি কল দেওয়া হয়েছে পরীর নাম্বার হতে। পরীর মেসেজ দেখে শুভ্রের বুকের ভিতর কেমন জানি হতে লাগলো। অনিতা শুভ্রের দৌড়ানো দেখে অনিতা শুভ্রের পিছে পিছে এসেছে। মা, পরী বলেই শুভ্র কল ব্যাক করলো। আল্লাহ, নাম্বারটা যেন খোলা থাকে। অনিতা শুভ্রের কথা শুনে আরও কাছে এলো শুভ্রের। আমি কাঁদছিলাম, আর এমন সময় কল আসলো। আমার আর বুঝতে বাকি রইল না এটা আমার শুভ্রের কল ছিল। বুকের ভিতরে হাতুড়ির এক একটা বাড়ি মনে হয় পড়ছে। আমি কল রিসিভ করতে পারলাম না। কয়েকবার বেজে কেটে যাচ্ছে, শেষে কল রিসিভ করে বললাম, শুভ্র, তুমি আমায় ভুলে গেছো? আমার কথা তুমি একটুও ভাবো না। তুমি খুব খারাপ, খালি খারাপ না, একদম নষ্ট খারাপ বলেই কাঁদতে লাগলাম। শুভ্র পরীর কথাগুলো কানে আসতেই চোখ বন্ধ করে ফেলে। কতদিন পর শুভ্রের দেবীটার কথা শুনছে শুভ্রের মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। কত প্রতীক্ষার পর এই শব্দগুলো শুনতে পাচ্ছে শুভ্র চোখ মেলাতেই ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। অনিতা সেটা দেখে রুম থেকে বের হয়ে গেল। তাদের দুজনকে একান্ত টাইম দেওয়া উচিত এই ভেবে। কি হলো শুভ্র, কথা বলছো না কেন? তুমি আমাকে সত্যি ভুলে গেছো, তাই না? শুভ্র, 6 মাস আমি ঠিকমতো ঘুমাতে পারি না। তোমাকে ছাড়া আমি চলতে পারছি না শুভ্র। আমি শুধু তোমাকেই চাই, এটা ছাড়া আর কিছু আমার দ্বারা সম্ভব নয়। আমি তোমাকে খুব মিস করি। আমার শুভ্রকে আমার খুব প্রয়োজন। শুভ্র, তোমার অনুপস্থিতি আমাকে পাগল করে দেয়, আমাকে বড্ড কষ্ট দেয়, আমার অনুভূতি নিয়ে খেলা করে। আমি আর পারছি না শুভ্র, আমাকে নিয়ে যাও। শুভ্র, আমার সাথে কথা বলবা না? আমার শরীর খুব খারাপ, আমি মনে হয় বাঁচব না। তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, তুমি আসবা আমার কাছে শুভ্র? আমার চোখ দিয়ে পানির বাঁধ মানছে না। শুভ্রটা আমার সাথে কথা বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে নিঃশব্দে। কোথায় আছিস এখন? শুভ্রর কথা শুনে আমার বুকের ভিতর তোলপাড় করতে লাগলো। এভাবে শুভ্রের কথা শুনে বুঝে গেলাম এখন আমার উপর বেশ রেগে আছে। শুভ্র, তুমি আমার উপর ভীষণ রাগ করে আছো। মাই হার্ট, আই লাভ ইউ বলে অনেকগুলো কিস করতে লাগলাম। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, তবুও পাগলের মতো শুভ্রকে কিস করতেই থাকলাম। কিস করা থামাবি? কি হলো বল, তুই এখন কোথায়? ওকে বলছি আমি একটু পানি খেয়ে আসি। না, কোথাও যাবি না তুই, এক্ষুনি বল। বলেই শুভ্র গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। আমি একটু পানি খেয়েই বলছি। আমার গলা তেষ্টায় ফেটে যাচ্ছিল তখন। কথা কেন শুনিস না তুই? আমাকে আর কত কষ্ট দিবি? আমি দুনিয়া থেকে বিদায় হলে তুই থামবি?
পরি কোনো কথা না বলে ফোনটা রেখে পানি খাওয়ার জন্য পা বাড়াতেই অলিভ অয়েলের উপর পা পড়তেই স্লিপ খেয়ে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা খেয়ে জোরে মা বলে একটা চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল। পরির চিৎকার শুনে শুভ্র স্তব্ধ হয়ে গেল। পরির আর্তনাদ শুভ্রের কানে এসে ধাক্কা খেল। নিশু দৌড়ে এসে দেখে পরি ফ্লোরে পড়ে কেঁপে যাচ্ছে আর পুরো ফ্লোরে রক্ত ভেসে আছে। এই পরি, এটা কি করে হলো তোমার? বলে নিশু পরীকে এসে ধরল। অনেক কষ্টে পরি বলে উঠল, ভাইয়া আমার শুভ্র, বলে ফোনের দিকে হাত দেখিয়ে দিল। আর কিছু বলতে পারলো না, সেন্সলেস হয়ে যায় পরি। নিশু পরির ফোনটা পকেটে নিয়ে পরীকে ফ্লোর থেকে তুলে নিল। একটু দাঁড়াতেই রক্তে পা স্লিপ খেয়ে পড়ে যায় নিশু। কিন্তু নিশু পরীকে ঠিকই সেভ করে নেয়। নিশুর শরীর ব্লাডে মেখে গেছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। নিশু উঠে মা বলে একটা চিৎকার দিয়ে পরীকে নিয়ে দৌড়ে গাড়ির কাছে এসে রফিককে ডেকে গাড়ি নিয়ে বের হয়ে যায়। নিশুর বাবা মা আর নূরজাহান নিশুর চিৎকার শুনে ডাইনিং রুমে এসে দেখে রক্তের ছোপ ছোপ অনেকগুলো দাগ, যেটা বাহির অবধি চলে গেছে। নূরজাহান জলদি পরি রুমে এসে দেখে সারা ফ্লোরে রক্তের ছড়াছড়ি। নূরজাহানের আর বুঝতে বাকি রইল না কী ঘটেছে। আল্লাহ বলে এমন একটা চিৎকার দিয়ে বাইরে এসে বলল, আপা আমার পরিটা শেষ, বলে কাঁদতে লাগলো। শুভ্রের দম বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়ে গেল? শুভ্র জলদি পরির নাম্বার ট্র্যাক করে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। রাত 8টা পার হয়ে গেছে। আল্লাহ আমার পরিটাকে ভালো রেখো, আমার ওকে ছাড়া আর কিছু চাই না বলে অনেক বিপদের দোয়াগুলো পড়তে লাগলো শুভ্র। নিশু পরীকে নিয়ে বসে আছে আর ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। পরি পরি বলে বারবার ডাক দিচ্ছে, কিন্তু ওর কোনো রেসপন্সই নেই। গা হাত পা সব মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশুর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। 15 মিনিট পর হসপিটালে এসে পৌঁছালো নিশু। দ্রুত পরীকে নিয়ে হসপিটালে ঢুকে গেল, কিন্তু বাচ্চার ওর চিকিৎসা নিয়ে। নার্স এসে বলল, আপনি পেশেন্টের কে হন? আপনি কি তার হাজব্যান্ড হন? না, আমি ওর হাজব্যান্ড নই, বাসার লোক হই। দেখেন সিরিয়াস কেস, তাই সিগনেচার দরকার হাজব্যান্ডের। পরে কোনো সমস্যা হলে আপনারা যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন সেটা আমাদের জন্য ক্ষতিকর, তাই জলদি ওনার হাজব্যান্ড বা বাবা মাকে ডাকুন, যত দ্রুত পারেন, বলে নার্স চলে গেল। নিশু পরীকে নিয়ে ঢোকার 5 মিনিটে শুভ্র হসপিটালে ঢুকলো। শুভ্র দৌড়ে এসে নার্সকে জিজ্ঞাসা করলো পরিণামে পেশেন্টকে কোথায় অ্যাডমিট করা হয়েছে। পেশেন্টটি প্রেগনেন্ট ছিল। স্যার, পরীকে জানি না, কিন্তু একজন পেশেন্টের অবস্থা খুবই খারাপ, একটু আগে অ্যাডমিট করা হয়েছে বলে শুভ্রকে নিয়ে গেল পরীর কাছে নার্স। আইসিইউ রুমে ডাক্তারগণ ছুটাছুটি করছে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। স্যার, আপনাকে বললাম না জলদি ওনার আপন কাউকে ডাকুন, বলে নিশুর কাছে এগিয়ে এলো নার্স। নিশু ভেবে পাচ্ছে না কি বলবে, কেবল বলতে যাবে আমিই ওর হাজব্যান্ড, কিন্তু কারো কথা শুনে নিশু থমকে যায়। নার্স, আমার ওয়াইফ সিরিয়াস কন্ডিশনে আছে আর আপনারা ফর্মালিটি নিয়ে বসে আছেন, বলে একটা ধমক দিল শুভ্র নার্সকে। নার্স একদম হকচকিয়ে ওঠে শুভ্রর ধমক শুনে। নিজেকে সামলে বলল, স্যার এটাই নিয়ম, বলে শুভ্রকে নিয়ে গেল। পরীর ভিতরে চিকিৎসা চলছে। শুভ্র সব কমপ্লিট করে এসে ওর মাকে দ্রুত কল দিয়ে হসপিটালে আসতে বলে। শুভ্র ঠান্ডা মাথায় চুপ করে বসে আছে, মাথা নিচু করে, একদম ঠান্ডা। নিশু কিছুতেই ভেবে পাচ্ছে না পরী কী করে এর স্ত্রী হতে পারে। পরীকে এই কয়েক মাসে কাছ থেকে দেখেছে নিশু। নামাজ কালাম পড়াসহ সব ধার্মিক কাজই কমতে রাখে না। আর তার স্বামী শুভ্রের মতো একজন অন্য ধর্মের ছেলে হয় কি করে? না, মাথায় কিছু ঢুকছে না নিশুর। এই জন্য পরি বারবার শুভ্রর কথা জিজ্ঞাসা করে, তাহলে পরি বাসা থেকে কেন বের হয়ে আসছে এমন একটা শ্বশুরবাড়ি রেখে, যেরকম সব মেয়ে চায় এমন একটা উচ্চ পরিবার? শুভ্র কি তাহলে পরীকে জোর করে বিয়ে করেছে? না, শুভ্র তো এমন না। কোনো মেয়ের প্রতি আলাদা ফিলিংস নাই তো কী সব হচ্ছে। শুভ্রর মনে হচ্ছে বারবার পরীকে ছাড়াও ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। পরীকে কতটা চায় শুভ্র, সেটা শুভ্র আর আল্লাহই ভালো জানে। অনিতা সহ বাসার সবাই হসপিটালে এসে যায়। এমন সময় ডাক্তার এসে বলে প্রচুর ব্লিডিং হচ্ছে পেশেন্টের, কোনোভাবে থামানো যাচ্ছে না। পেশেন্টের টুইন বেবি ছিল, কিন্তু একটা মারা গেছে। অপরজনের অবস্থা আর পেশেন্টের অবস্থা খুবই জটিল, সিদ্ধান্ত নিতে পারছি না আমরা। একটা গেছে, অন্যটাকেও মেরে দিন। কোনোদিন যদি বাচ্চা নাও হয় তবুও খুশি আমি, কিন্তু আমার স্ত্রীকে যে কোনো মূল্যে ফেরত চাই। আর যত রক্তের প্রয়োজন আমি ব্যবস্থা করছি। প্রথমে আমার থেকে রক্ত নেন, আমার ও পজিটিভ ব্লাড গ্রুপ, বাকিটা আমি ব্যবস্থা করছি। অনিতা চট করে এসে বলল, যদি বাচ্চা না বাঁচে তাহলে পেশেন্টের বাঁচার কোনো দরকার নেই। ডাক্তার তো এদের মা ছেলের কথা শুনে আকাশ থেকে পড়ল। এরা এত উচ্চ একটা পরিবার, তবু এদের মুখে এমন কথা। শুভ্র শুধু চুপ করে আছে। অনিতা ভালো করেই জানে আজ যদি পরি সুস্থ হয়ে বাসায় ফিরে যায় তাহলে পরি বাঁচবে তো ঠিক, কিন্তু জীবন্ত লাশ হয়ে বাঁচবে। শুভ্রের সম্পর্কে অনিতা খুব ভালোভাবে জানে। শুধু অনিতা কেন, শুভ্রের আশেপাশে সবাই জানে শুভ্র কী জিনিস, তাই পরির জন্য শুভ্র কতটা রিস্ক। বাচ্চার মুখ দেখে যদি শুভ্র মন গলে, তাই অনিতা এই কথা বলেছে। নিশু অনিতার কথা শুনে চুপ করে যায়।
কারণ শুভ্রকে দেখার পর থেকে নিশু একদম স্থির থাকতে পারছে না। পরীকে যে শুভ্র কতটা ভালোবাসে সেটা নিশু বুঝতে পেরেছে এতক্ষণে। আর সেই শুভ্রকে পরী আঘাত করেছে, তার ফলাফল যে কতটা খারাপ হবে সেটা ভেবেই নিশুর শরীর শিউরে উঠছে। নিশু সিদ্ধান্ত নিয়ে নিছে পরী সুস্থ হলে ওকে নিয়ে নিশু চলে যাবে, সেটা যেভাবেই হোক না কেন। প্রয়োজন হলে সারা জীবন পরী দায়িত্ব নিবে নিশু, তবুও শুভ্রর কাছে এক মুহূর্ত রাখা যাবে না। নিশু বাসায় কল দিয়ে হসপিটালে আসতে বলল সবাইকে। নিশু অনিতার কাছে গিয়ে বলল, আন্টি কেমন আছেন? অনিতা নিশুর দিকে তাকিয়ে বলল, নিশু তুমি এখানে? আর তোমার শরীরে এত রক্ত কেন? এগুলো পরীর রক্ত আন্টি, ও আমাদের বাসায় ছিল এতদিন বলে নিশুর চোখ ছলছল করে উঠল। নিশু, তোমার ঋণ কিভাবে শোধ করব আমরা জানা নেই বাবা। আমাদের প্রিয় জিনিসকে তোমরা আগলে রাখছো এতদিনে, এটা আমাদের কাছে অনেক। আন্টি, ওকে পেয়ে আমরা অনেক খুশি। অন্য ধরনের একটা মেয়ে। আমি জানতাম না পরী শুভ্রর ওয়াইফ। পরীও কখনো বলেনি আমাদের। মেয়েটাকে কোনোদিন হাসতে দেখিনি। জানি না কেন সে এমন একটা কাজ করলো, আর শুভ্রের সাথেই বা কেমনে বিয়ে হলো। এটা তো সম্ভব নয়, কিচ্ছু মাথায় ঢুকছে না। নিশু, অনেক ইতিহাস, এখন বলা সম্ভব নয় বাবা। কিন্তু আন্টি, আমি যতটুকু শুভ্রকে চিনি, পরী যদি আজ বেঁচেও যায় তাহলে শুভ্রের হাত থেকে বাঁচবে না। আমি শুভ্রকে ভালো করে চিনি, তাই বললাম। আপনাদের সমস্যা হলে আমি পরীকে আমাদের বাসায় রাখতে পারি। নিশু, কথাটি আমাকে বলেছ ঠিক আছে। শুভ্র বাবা, পরী কাউকে বলো না, তোমার সাথে কোনো যোগাযোগ রাখবে না পরী। আর শুভ্রের কথা তো বাদ দিলাম, তোমায় এখানেই খুন করবে কথাটি শুনে। তুমি জানো না, সব কিছুর ঊর্ধ্বে শুভ্র পরীকে শুধু চায়, তাই পরিস্থিতির উপরে সম্পূর্ণ ছেড়ে দাও। শুভ্র, নিশু এবং অনিল মিলে পরীকে রক্ত দিল, তবুও পরীর কন্ডিশন খুবই খারাপ। পরীর টুইন বেবি ছিল, যার মধ্যে ছেলে বেবিটা আঘাত পাওয়ার সাথে সাথে মারা গেছে। মেয়ে বেবিটা এখনও বেঁচে আছে, ওকেও লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অনিতা বারবার ভাবছে শেষে মাধুরীর মতো পরীও চলে যায় কি না। আর কিছু ভাবতে পারছে না অনিতা, দু চোখ ছলছল করে উঠল। অনিল সব থেকে বেশি কষ্ট পাচ্ছে এখানে। মাধুরীরও একই সমস্যা হয়েছিল। আর যদি পরীরও এই অবস্থা হয়, শুভ্রটার কি হবে? জীবন বড়ই কঠিন। প্রভু, আমার ভুলের শাস্তি আমার ছেলেটাকে দিও না, পরীকে ঠিক করে দাও। বিমলা কেঁদেই চলছে হসপিটালে আসার পর থেকে। বাসায় সব থেকে পরীকে কেউ কষ্ট দিলে সেটা বিমলা দিয়েছে। মেয়েটা সবসময় হাসি খুশি মনে সব কথা মেনে নিছে, কোনো দিন প্রতিবাদটুকু করেনি। কথাগুলো মনে করে কেঁদেই চলছে বিমলা। পরীকে এই অবস্থায় দেখবে সেটা সে কখনো কল্পনাতেও ভাবেনি। মা, কান্নাকাটি না করে প্রার্থনা করুন, পরী যেন জলদি আমাদের বাসায় সুস্থ হয়ে ফিরে যেতে পারে। আমাদের সবার কষ্ট হচ্ছে মা, চলেন বাসায়, অনেক রাত হয়ে গেছে। নিদ্রা প্রেগনেন্ট, তাই ওকেও জলদি হসপিটাল থেকে বাসায় যেতে বলা হয়। এখন মধ্যরাত 12টা বেজে গেছে। নিতাই সেন সেই তখন থেকে চুপ করে আছে। নিতাইয়ের হাত ধরে পরী এখানে আসছে, আর আজ চোখের সামনে পরী নিস্তেজ হয়ে পড়ে আছে। সেটা নিতাই কিছুতেই মেনে নিতে পারছে না। কৌশিক সবাইকে নিয়ে চলে যায়। অর্পিতা থাকতে চাইছিল, কিন্তু অনিতা ওকেও দিয়ে পাঠায়। শুভ্র আর অনিতা শুধু রয়ে যায় পরীর পাশে। নিশুর বাবা মাও আসে। নূরজাহান তো এক কান্নায় আছে। ওর কান্না দেখলে কেউ স্থির থাকতে পারবে না। নিজের মেয়ের মতো আগলে রাখছে এতদিন পরীকে। নূরজাহানও থেকে গেল। নিশু ওর বাবা মাকে নিয়ে বাসায় আসলো। নিশু ওয়াশরুমে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। নিশুর শরীর থেকে পরীর রক্তগুলো ধুয়ে ফ্লোরের পানি লাল হয়ে যাচ্ছে। নিশু গোসল শেষ করে এসে ইশতিয়াককে কল দিল, কারণ অনেকবার ঈশিতা এর মধ্যে কল দিয়েছিল। জান, তোমায় কতবার কল দিয়েছি, তুমি এমন কেন? ঈশিতা, পরীর কন্ডিশন খুবই খারাপ। নিশু সব কিছু খুলে বলল। আচ্ছা ঈশিতা, পরীকে আমাদের সাথে রাখলে কি তোমার সমস্যা হবে? না জান, আমার কোনো সমস্যা নেই। পরীকে যদি ওর স্বামীর কাছে রাখা না যায় তাহলে ওকে আমাদের কাছেই রাখবো। এবার নিশু কেঁদে বলল, ঈশিতা জানো পরীর বর কে? না তো, কে ওর বর? তুমি কি ওর বরকে চেনো? আমাদের ক্লাসমেট শুভ্র ওর বর। এবার বুঝছো পরী কতটা রিক্সে আছে? ঈশিতা চমকে ওঠে নিশুর কথা শুনে। কি, শুভ্র পরীর বর? আমি এমনি আমাদের কাছে রাখতে চাচ্ছি। শুভ্রর কাছে পরী কি আমরা রাখবো না একদম। আমি জানি শুভ্রটা কি জিনিস, পরী হয়তো চেনে না ওকে। পরীর আর্তনাদ শুধু আমার কানে ভাসছে ঈশিতা। আমি ঠিক থাকতে পারছি না বলে নিশু কল কেটে দিল, আর ফোন সাইলেন্ট মোডে রেখে পরীর ফোনটা অন করলো। আশ্চর্য, পরীর একটা সিঙ্গেল পিক নেই, সব শুভ্রের সাথে পিক। না হয় বাসার কারো না কারোর সাথে পিক ওঠানো। নিশু এটাও দেখলো পরী সেলফি ওঠাচ্ছে আর শুভ্র ওর গালে কিস করছে, না হয় ওকে বুকে নিয়ে আছে। কেউ কাউকে কতটা ভালোবাসলে এই ধরনের সব পিক থাকে? কোনো সিঙ্গেল পিক নেই। যতই পিক দেখছি ততই নিশু শিউরে উঠছে। পরীকে শুভ্র কতটা ভালোবাসে, আর সেই শুভ্রের সাথে পরী এই কাজ করেছে। তার মানে শুভ্র ওর কী অবস্থা করবে পরী নিজেও জানে না ওর সাথে কী হতে চলেছে। শেষে নিশু পরীর একটা ভিডিও দেখলো, যেখানে পরী কান্না করতে করতে বলছে, আমার এই বাচ্চা চাই না শুভ্র, এই বাচ্চার জন্য আমি তোমার কাছ থেকে এত দূরে।
নিশু কোনো কিছুই বুঝতে পারছে না, বিশাল জট আছে এর ভিতর। নিশু এবার পরীর রুমে এসে দেখলো রুমের রক্তগুলো জমাট বেঁধে কালো রং ধারণ করেছে। এটা দেখে জলদি নিজের রুমে এসে নিশু নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ, ছোট একটা মেয়ে পড়ি, ওকে সুস্থ করে দাও। আমি ঠিকমতো নামাজও পড়ি না, কিন্তু আজ বড় বিপদে পড়ে তোমাকে ডাকছি, হয়তো তুমি পরীকে ঠিক করে দাও। শুভ্র পরীকে দেখছে অপলকে, হৃদয়ে ক্ষত যেন বেড়েই চলেছে। শুভ্র ওর মেয়েকে একটিবারের জন্য দেখেনি, সবাই দেখেছে কিন্তু ও একবারও তাকায়নি ভুলেও, যার জন্য এত কিছু তার মুখও শুভ্র দেখতে চায় না। বাসা সবাই দেখে যায় পরীকে। পরীর মেয়েটাকে সবসময় নূরজাহান পরিচর্যা করে, কারণ একে নূরজাহান আগলে রেখেছে, তাই ওর হক বেশি। শুভ্র রাত দিন হসপিটালে থাকে, পরীর কাছে কাছে একদম। শুভ্রর মনে হয় শুভ্র এখান থেকে চলে গেলেই পরী আবার হারিয়ে যাবে। 7 দিন পর পরীর সেন্স আসে। প্রথমে নূরজাহানকে পাঠিয়ে দেওয়া হলো পরীর কাছে। নূরজাহান ওর মেয়েকে নিয়ে পরীর কাছে নিয়ে যেতেই পরী অন্যদিকে মুখ ফিরালো। পরী, এটা তোমার মেয়ে আর তুমি মা হয়ে ওর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? খালাম্মা, ওকে আমার কাছ থেকে সরান এক্ষুনি, আমি ওকে দেখতে চাই না। ওকে দেখলে আমি ওকে হয়তো মেরেই ফেলবো। সরান ওকে আমার কাছ থেকে, বলি পরী চিৎকার করে ওঠে। নূরজাহান বেশ ভয় পেয়ে যায়। বাচ্চাকে নিয়ে বের হয়ে গেল। আজব তো, বাবা মা দুজনেই বাচ্চার মুখ দেখতেই চায় না। কথাটি শুনে অনিতা বলল, কিছু মনে করেন না, সব ঠিক হয়ে যাবে বলে বাবুকে কোলে তুলে নেয় অনিতা। বাবুকে দেখার পর থেকে অনিতার মনে হয় বাবুটি দেখতে একদম মাধুরীর মতো হয়েছে। সব কিছুর মধ্যে মাধুরীর ছোঁয়া এসেছে। মাধুরীর শেষ কথা ছিল, আমি শুভ্রকে তোমার কাছে আমানত হিসেবে রেখেছি। তার মানে মাধুরীর কি দ্বিতীয় জন্ম হয়েছে? এটা অনিলও নোটিশ করেছে অনিতাকে। অনিল বাবুটাকে মাধুরী বলে ডাকে। কি আজব সব কিছু। একে একে সবাই পরীকে দেখে যায়। বিমলা তো কান্না করে পরীর হাত ধরে। এই ছুরি, আমাকে মাফ করে দিস। এমন কাণ্ড কেউ করে? কি এমন হলো যে বাসা ছেড়ে বের হয়ে এলি? কী বলবে পরী? সময়টা মনে হচ্ছে ওর হাতের মুঠোয়। শুভ্রর কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। সবাই ওকে চায়, মেনে নিচ্ছে সব, কিন্তু শুভ্রকে দেখতে পাচ্ছে না পরী। বাচ্চাটা ওর নয় বলে কি আমার মুখও দেখতে চায় না শুভ্র? শুভ্রকে চিরদিনের জন্য হারানোর ভয়টা ওকে পেয়ে বসে। না না, আমি আর শুভ্রকে ছাড়া থাকতে পারবো না। অনেক কষ্ট পেয়েছি ওকে হারানোর জন্য। ওরকম হাজারটা সন্তান আমি ত্যাগ করতে পারবো শুভ্রের জন্য। আমি ওকে কিছুতেই ছাড়তে আর পারবো না। বৌদি, জানো আমি এখন কলেজে পড়ি, অর্পিতা বলল। অর্পিতার মুখে বৌদি ডাক শুনে আমার মনে হয় কলিজা ঠান্ডা হয়ে গেল। এরা তাহলে শুভ্রর এই পরিণামক অস্তিত্বটাকে মেনে নিয়েছে। কিন্তু আমার শুভ্রটা কই? ও কেন আসছে না? বৌদি, তোমার রেজাল্ট বের হয়েছে, 3.28 পাইছো ফার্স্ট ইয়ারে। দাদা সেদিন তোমাকে খুব বকেছিল, তুমি নাকি পড়োইনি। কোনো মতে ঠেলে ঠেলে ফার্স্ট ক্লাস পাইছো বলে অর্পিতা হেসে উঠল। দেখো অর্পিতা, এই রেজাল্ট আমার কাছে অনেক। তোমার দাদার মতো আমার এত মেধা নাই যে টপে থাকবো। বৌদি, তুমি কি রাগ করছো? না না, তোমার উপর কেন রাগ করব? তোমার টপে থাকা দাদার উপর রাগ হয় মাঝে মাঝে বড্ড। আমাকে সবার মাঝে বেজ্জতি না করলে তো তার একদমই চলে না। নিদ্রা আপুকে দেখে বললাম, আপু তুমি প্রেগনেন্ট? 5 মাস চলছে। কিন্তু আমার আগে তুমি তো এই পরিবারের বংশধর দিলে। এদিক থেকে তুমি আমার থেকেও অনেক বড়। বংশধর মাইফুট, ওরে দেখলে গলা টিপে মেরে ফেলতে মন চাচ্ছে। কথাগুলো শুনে মনে বেশ ক্ষোভের সাথে বলে উঠলাম, নিতাই দাদু, বাবা মা, খালাম্মা, নিশু ভাইয়া, আঙ্কেল আন্টি সবাই দেখে গেছে। শেষে পলা আন্টিও দেখে গেল। কিন্তু শুভ্র, ও কেন আসছে না? আমার এতটা কষ্ট হচ্ছিল যে ফিকরে কাঁদতে লাগলাম। একটা নার্স জলদি এসে বলল, ম্যাম আপনার কি কোনো ধরনের পেন হচ্ছে? স্যারকে ডাকবো? আমার বর শুভ্র কই বলেই উঠতে লাগলাম বেড থেকে। ম্যাম কি করছেন? সব শেষ করে দিবেন দেখছি। আপনার হাজব্যান্ড বাইরে কথা বলছে, যিনি আপনাকে এখানে নিয়ে আসছিল ওনার সাথে। নিশুর সাথে কথা বলছি হয়তো। শুভ্র তাহলে সব জেনে গেছে এতদিন আমি নিশুদের বাসায় ছিলাম। ম্যাম, আপনার স্বামীকেই দেখলাম যে আপনাকে এই কয়েকদিন চোখে হারা করেনি। আপনার বাচ্চা মারা গেছে একটা, এটারও বাচ্চার সম্ভাবনা ছিল না। আপনার স্বামী সরাসরি বলে দিল এই বাচ্চাটাকেও মেরে দিতে, শুধু আপনাকে চায়। অদ্ভুত ভালোবাসা। আমি মনে মনে বললাম, এটাও কেন বাঁচলো? এটাও গেলে ভালো হতো। জানেন, আপনার বাঁচার আশা একদম ছিল না। সবাই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু এই মানুষটা এতটুকু আশা ছাড়েনি। সবসময় আপনার পাশে থেকেছে। শেষে ওনার কান্না দেখে আমরা সবাই বাধ্য হয়েছি কান্না করতে আপনার জন্য। এত ভালো স্বামী কোনো মেয়ে পায়? আপনি বড়ই ভাগ্যবতী একটা মেয়ে।
দেখেন, আমি জানি আমার বর আমায় কতটা ভালোবাসে, তাই লেকচার বন্ধ করে দয়া করে শুভ্রকে ডাকুন। তা না হলে আমি এক্ষুনি এখান থেকে উঠবো বলে কান্না করতে লাগলাম। আমার শুভ্রকে চাই বলে স্যালাইনের পাইপ একটানে খুলে ফেললাম। ম্যাম, কি করছেন? আপনার ক্ষতি হয়ে যাবে তো। আমার স্বামীর ভালোবাসা দেখেছেন, আমারটা দেখেননি বলেই এক একটা করে খুলতে লাগলাম শরীর থেকে। পাইপটা খোলার সাথে সাথে পরীর হাত থেকে রিচিক দিয়ে ছিটকে রক্ত বের হতে লাগলো। আমি বলছি না শুভ্রকে আমার সামনে আনতে, আপনি কথা শুনছেন না কেন? পরীর চিৎকারে ডাক্তার ছুটে এসে দেখলো পেশেন্ট চরম মাত্রা পাগলামি করেই যাচ্ছে। এর প্রেশার খবইল, তার ভিতর এগুলো শুরু করেছে, লাইফ রিস্ক হয়ে যাবে। শুভ্র কই? আমাকে হয় ওর কাছে নিয়ে যান, না হয় ওকে নিয়ে আসুন বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল পরী। এমন সময় দরজার কাছে এসে শুভ্র দাঁড়ালো। শুভ্রকে দরজার সামনে দেখতে পেয়ে পরী একদম স্বাভাবিক, কোনো কথা না বলে শুভ্রকে দেখতে লাগলো পরী। শুভ্র কাছে এসে বলল, আপনারা যান, বাকিটুকু আমি দেখছি। এত জেদি বউকে যে কেমনে সামলান আপনি আল্লাহ ভালো জানেন, বলেই সবাই রুম থেকে চলে গেল। শুভ্র এসে অগোছলে বিছানার চাদর ঠিক করছে, আর আমি চুপ করে ওকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলাম। শুভ্র আমার কাছে পুরোটা একটা নেশার জিনিস। আমার পুরো শরীরে নেশা লেগে গেল শুভ্রকে দেখে। দাড়িগুলো বড় হয়ে গেছে, অনেকটা উস্কুর খুস্কুর মতো লাগছে শুভ্রকে। চুল ঠিক নাই, অগোছালো, তবুও জাস্ট ওয়াও লাগছে। এ এক অন্য ধরনের ভালো লাগা। শুভ্র পরীর পাশে বসে পরীর কপালে অনেক টাইম নিয়ে একটা গভীর কিস করে। শুভ্রর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল পরীর কপালে। আমি উন্মাদের মতো শুভ্রের শার্টের বোতাম একটার পর একটা খুলতে লাগলাম। দেহ থেকে শার্টটা আলাদা করলাম। এতে অবশ্যই শুভ্র একটু সাহায্য করলো আমাকে। ও ভালো করেই জানে আমি কি করব এখন। শুভ্রের ফর্সা উন্মুক্ত লোমে ভরা বুকে আমার মুখ ডুবিয়ে কয়েকটা দীর্ঘ কিস করলাম এবং আমার বুকের ভিতর জড়িয়ে নিলাম শুভ্রকে। আমি পেয়েছি আমার অস্তিত্ব, আমার ভালোবাসা, আমার বাঁচার একমাত্র অবলম্বন, আমার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন, আমার হার্ট, আমার জীবন বলেই আরও শক্ত করে জড়িয়ে ধরলাম শুভ্রকে আর পাগলের মতো কিস করতে লাগলাম ওকে। শুভ্র, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে। আমার ভুল হয়ে গেছে তোমাকে ছেড়ে এসে। আমাকে ক্ষমা করে দাও শুভ্র, আর কখনো এ ধরনের কাজ করব না আমি, বলেই কেঁদে উঠলাম। পড়ি, আমাকে ছাড়া যদি তোর একা থাকতে এতই কষ্ট হয় তাহলে ছেড়ে গেলি কেন এই শুভ্রকে? আমাকে এত কষ্ট দিলি কেন? তোর শারীরিক ও মানসিক সমস্যা হচ্ছে, আমার সাথে কেন শেয়ার করলি না? তুই জানিস না তোকে ছাড়া শুভ্রের একদম চলে না বলেই পরীর পেটে সিজারিয়ান জায়গায় শুভ্র একটা খামচা দিয়ে ধরল। কয়েকদিনের অপারেশন, তাই শুভ্রের পুরো হাত রক্ত দিয়ে মেখে গেল। পরী ব্যথায় কুকড়ে উঠল এবং ওর চোখ মুখ নীল হয়ে গেল। পরী, কষ্ট হচ্ছে তোর? এরকম কষ্ট প্রতিদিন আমি পেয়েছি। আমি শেষ হয়ে গেছি পরী, আমাকে শেষ করে ফেলছিস তুই। আমার আবেগ নিয়ে খেলা করেছিস তুই। এর শাস্তি তো তোকে 3 গুণ আমি শুভ্র ফিরে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি বলে আরও জোরে চাপ দিল শুভ্র। আমার প্রচণ্ড ব্যথা করছিল, মনে হয় জীবন বের হয়ে যাবে বুঝি। আমি প্রস্তুত শুভ্র, তোমার সব শাস্তি সহ্য করতে, যত পারো আঘাত দাও তুমি, আমাকে ধৈর্যশীলই পাবা, বলে আমার ঠোঁট দিয়ে শুভ্রের 2 ঠোঁটে আবদ্ধ করে ফেললাম। আরও শক্ত করে জড়িয়ে নিলাম শুভ্রকে আমার বুকে। কিন্তু কতক্ষণ সহ্য করতে পারবে পরী? চিনচিনে অসহ্য ব্যথার চোটে একসময় সেন্সলেস হয়ে শুভ্রের বুকের উপর ঢলে পড়ে গেল পরী, আর চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুভ্রের বুকে। শুভ্র খুব ভালো করেই জানে পরীর জন্য কতটুকু ব্যথা সহ্যকর আর শরীরের জন্য ক্ষতিকর, তাই চট করে হাত সরিয়ে নিয়ে পরীকে শুয়ে দিল। বেসিনে হাতটা ধুয়ে শার্ট পরে নার্সকে ডাকতে লাগলো শুভ্র। নার্স এসে দেখে পরী সেন্সলেস হয়ে গেছে। এটা কি করে হলো বলে নার্স পরীর কাছে ছুটে এলো। আপনি নার্স হতে পারেন, কিন্তু আপনার অভিজ্ঞতা অতীব কম। জায়গাটা চট করে ড্রেসিং করে দেন। অল্পক্ষণের মধ্যে সেন্স ফিরে আসবে বলে শুভ্র রুম থেকে বাইরে হতেই নিশু আর ঈশিতাকে দেখে। শুভ্র, তুমি কি মানুষ? কেউ কাউকে এতটা আঘাত করে? নিশুর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে, কোনো কথা বলতেই পারছে না। আমার স্ত্রী, আমি ওকে বারবার আঘাত করব, বারবার ভালোবেসে সেটা পূর্ণ করে দেব। ওর উপর শুধু একমাত্র আমার অধিকার। মায়ের থেকে মাসির দরদ দেখতে মোটেও ভালো দেখায় না ঈশিতা, তাই আমাকে উপদেশ দিতে এসো না। শুভ্র, আমি ওকে 4টা মাস আমার চোখের সামনে দেখেছি। ওর মতো মেয়েকে কেউ না ভালোবেসে থাকতে পারবে না। আর তুই ওকে এতটা আঘাত কি করে করিস? বুঝতে পারছি ওর চরম দোষ আছে, তাই বলে এ ধরনের শাস্তি। তোর যদি ওকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে আমরা নিয়ে যাচ্ছি ওকে। কোনো দিন তোর কাছে আসতে দেব না। ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না। নিশু, তোর কথার যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, তোরা আমার পরীকে এতদিন আগলে রাখছিস, তাই তোদের একটা ওর ওপর অধিকার আছে। কিন্তু পরী যদি যেতে চায়, আমি শুভ্র ওয়াদা করছি নিজে তোদের বাসায় পরীকে পৌঁছে দিয়ে আসবো। দ্বিতীয়বার তোদের মুখও দেখাবো না। শুভ্রের কথায় নড়চড় হয়নি আজ পর্যন্ত, তাই নিশি বেশ খুশি হলো। পরীকে যতটা আঘাত করেছে, পরী নিশ্চয়ই শুভ্রের সাথে থাকবে না। শুধু পরী কেন, কোনো মেয়েই থাকবে না এই পরিস্থিতিতে।
আমরা আজ পরীকে নিয়ে যাচ্ছি তাহলে। ঈশিতাও বেশ খুশি হলো। শুভ্রের কাছে পরীকে রাখা যথেষ্ট রিস্ক আছে। ডাক্তার এসে পরীর অপারেশনের জায়গাটা আবার ভালো করে ড্রেসিং করে দেয়, আর একটা ইঞ্জেকশন দিয়ে চলে যেতেই নার্স বলল, স্যার পেশেন্টের সমস্যা হবে না তো? আরে না, কিন্তু এটা হলো কিভাবে? পেশেন্ট তো ভালোই ছিল। শুভ্র পরীর পাশে বসে আছে। একটু পর পরী সেন্স ফিরে আসে। চোখ খুলে শুভ্রকে পাশে দেখে অনেক ভালো লাগছে পরীর। আমি শুয়ে থেকেই শুভ্রের কোমর জড়িয়ে ধরলাম। শুভ্র আর কিছু বলল না, ওভাবেই বসে আছে। তাই সাহস পেয়ে গেলাম। আস্তে আস্তে উঠে ওকে ভালো করে জড়িয়ে ধরে বসলাম। পরী, কী করছো? ছাড়ো, এখানে সবাই আছে। সবাই দেখে কী ভাববে বলো? না, ছাড়বো না। যে যা পারে ভাবুক, আমার এতে যায় আসে না। আমি কি পরপুরুষকে ধরে আছি নাকি? নিশু আর ঈশিতা রুমে ঢুকে পরীকে অমনভাবে শুভ্রকে জড়িয়ে ধরা দেখে অবাক হয়ে যায়। এই মেয়ে কি এর মধ্যে সব ভুলে গেল? এবার নিশু ভালো করে বুঝতে পেরেছে শুভ্র কেন এত কনফিডেন্স এর সাথে বাজি ধরেছে। নিশু নিজেকে সামলে নিয়ে বলল, পরী কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো আছেন? ঈশিতা এসে বলল, আমাকে চেনো পরী? দেখিনি কখনো, বাট কথা বলছি আপনার সাথে। আমি নিশুকে বললাম, ভাইয়া এটা আমার শুভ্র। ওকে, তোমরা কথা বলো, আমি আসছি বলে শুভ্র চলে যেতেই পরী ওর হাত ধরে বলল, না, কোথাও তুমি যাবা না, এখানে থাকবা তুমি। তাছাড়া আমিও কিন্তু যাব তোমার পিছে পিছে। শুভ্র আর কিছু না বলে পরীর পাশে আবার বসে পড়ল। পরী, তোমার বেবিটাকে আমাদের বাসা দেখাবা না? চলো না আমাদের বাসায়। তোমার ঈশিতা আপুও যাবে আমাদের সাথে। ভাইয়া, আমার বেবিটাকে একেবারে নিয়ে যান, আমার ওকে লাগবে না। এবার শুভ্র পরীর উপর প্রচণ্ড ক্ষেপে গিয়ে রাগিত চোখে পরীর দিকে তাকাতেই পরী চুপ হয়ে গেল। শুভ্র, তোর বউ যে এত এত চঞ্চল, ওকে কেউ আটকাতে পারে না। কিন্তু কি আজব, তোর কাছে একদম ভিজে বিড়াল। পরী, তুমি থাকো, আমি সব ফর্মালিটি কমপ্লিট করে আসি। আজই বাসায় নিয়ে যাব তোমায়, বলে শুভ্র চলে গেল। আমি আর কিছু না বলে মনে মনে খুব খুশি হলাম। আমি আমার সংসারে যাব, কতদিন বাসায় যায়নি। পরী, কি হলো, আমাদের সাথে যাবা? ভাইয়া, আপনি পাগল হয়ে গেছেন? আমি শুভ্রকে ছাড়া আপনাদের বাসায় যাব? চিন্তা করবেন না, আপনার টাকা সব ফেরত দিয়ে দিব। নিশু পরীর বাচ্চামো কথা শুনে কেঁদে ফেলে। কতটা অবুঝ বাচ্চা মেয়ে পরী। পরী, তুমি বুঝতে পারছো না, শুভ্র তোমার জন্য খুবই রিস্ক। ও তোমাকে বাঁচতে দেবে না। ওকে যত বড় আঘাত দিছো তুমি, এর প্রতিটা হিসাব তোমায় পাই পাই করে দিবে। তুমি আমাদের সাথে চলো, শুভ্র কিছু বলবে না। ও আদা করেছে আমাকে, বোঝার চেষ্টা করো পরী। ঈশিতা আপু, ছোটবেলায় মায়ের হাতে মায়ের খাইছেন? ঈশিতা হেসে বলল, প্রচণ্ড খাইছি। মায়ের হাতে? এত দুষ্ট ছিলাম যে মায়ের ছাড়া আমার ভাত হজম হইতো না পরী। এত মার খাইছেন? মাকে ছেড়ে যেতে ইচ্ছা করেনি আপনার? কি বলো পরী, মায়ের মতো কিছু হয় নাকি? মাকে কেন ছেড়ে যাব? তাহলে শুভ্র নামে আমার পাগল অস্তিত্বটাকে ছেড়ে আমি কেন যাব, সেটা বলতে পারেন? মায়ের সাথে কখনো শুভ্রের তুলনা করো না পরী। কিন্তু আমি তো আমার মায়ের কোনোদিন আদর পাইনি। শুভ্রের ভালোবাসার স্বাদ আমি প্রথম থেকে পেয়েছি। তাই সব কিছুর ঊর্ধ্বে আমি শুভ্রকে চাই। কোনো আপোষ না কারো সাথে, আমার জাস্ট শুভ্রকে চাই। আশা করি বুঝবেন। এমন কোনো কথা বলবেন না যে আমি আপনাদের সাথে রুড ব্যবহার করি। বুঝলাম তুমি শুভ্রকে ভালোবাসো আত্মাধিক। শুভ্র কি তোমাকে চায় এভাবেই? আমার থেকেও হাজার গুণ শুভ্র আমাকে ভালোবাসে আপু। আমি কখনো ওর সমান হতে পারবো না। তাই এত মূল্যবান জিনিস আমি তো ছাড়তে রাজি না। আমি ওকে আঘাত দিচ্ছি, আমি ওর ক্ষত পূর্ণ করব। বিষক্ষয় হয় আপু। শুভ্রর এই স্বভাবটা আমায় পরিবর্তন করতে হবে না। ঈশিতা, শিখো এ ছোট্ট মেয়ের কাছ থেকে ভালোবাসতে হয় কেমনি। আমি একটু কল রিসিভ না করলে তুমি কত কথা শোনাও। ওর কাছ থেকে শেখার অনেক কিছু আছে দেখছি। শুভ্র অনেকক্ষণ পর এসে বলল, পরী, হেঁটে যেতে পারবে না? হুইল চেয়ারের ব্যবস্থা করব। কেন, তুমি কি হয়েছ? কোলে নিয়ে চলো আমাকে। পরী, বাজে কথা বলবা না একদম। চলো ওঠো, বলেই শুভ্র পরীকে আস্তে আস্তে করে উঠিয়ে রুম থেকে বাহির করলো। শুভ্র, নিশু ভাইয়া এই অবধি 1,28,000 আমার পিছে ব্যয় করেছে, আর নূরজান খালামা 32,000। ওনাদের টাকা দিয়ে দিও। নিশু হাসবে না কাঁদবে পরীর কথা শুনে বুঝতে পারছে না। এ মেয়ে, তোমার থেকে কি আমি টাকা চাইছি? না ভাইয়া, কথার খেলাপ আমার একদম পছন্দ না। আমার আপনার সাথে একটা চুক্তি হয়েছিল, সেটা ভুলে যাবেন না দয়া করে। পরী নিশুদের থেকে বিদায় নিয়ে শুভ্রের সাথে গাড়িতে উঠল এবং বাসার পথে রওনা দিল। অনিতা আগেই পরীর বেবিটাকে বাসায় নিয়ে গেছে। পথের মধ্যে আমি শুভ্রকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু ও একটা কথাও বলেনি। না বলুক, তাতে আমার কি? আমি তো আমার শুভ্রের কাছে আছি, আর কিছু দরকার নাই আমার। কতদিন পর বাসায় আসলাম, অনেকটা চেঞ্জ লাগছে বাসাটা। এবার শুভ্র আমাকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে গেল। শুভ্র, এখন থেকে কি আমি এখানেই থাকবো? বলে শুভ্র আমাকে ছেড়ে রেখে বাইরে চলে গেল। রুমটা পুরোটাই চেঞ্জ, অনেক সুন্দর করে নতুন করে সাজানো হয়েছে। একটা বিশাল পেন্টিং, শুভ ও পরিণীর, মাঝখানে লেখা ওয়াও, দারুণ লাগছে।
মা এসে আমার কাছে বেবিটাকে দিয়ে বলল, পরি, ওর হয়তো ক্ষুধা লেগেছে তাই কান্না করছে, তুমি খাওয়া ওকে। আমার প্রচণ্ড রাগ হলো বেবিকে দেখে। আমি দেখতে চাই না ওকে। মার জন্য কিছু বলতে পারলাম না। মা চলে যেতেই ওকে কোল থেকে নামিয়ে পাশে রাখলাম, আর ও কেঁদেই চলছে। শুভ্র রুমে এসে সব কিছু দেখে বুঝলো পরি কেন বাচ্চাকে ছুতে চাচ্ছে না। এবার শুভ্র দরজা লাগিয়ে দিয়ে বলল, বাবু কাঁদছে, শুনতে পাচ্ছিস না? কাঁদুক, আমার ওকে ভালো লাগে না। ওটার সাথে এটাও কেন চলে গেল না, অসহ্য লাগছে। এবার শুভ্র এসে পরীকে ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলল, ভীমরুতি শুরু করছিস আমার সাথে? এক্ষুনি ওকে কোলে নিয়ে ওর কান্না থামা, তাছাড়া আমার থেকে কেউ খারাপ হবে না কিন্তু। আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমি ওকে নেব না শুভ্র, ওর জন্য এতদিন তোমাকে ছেড়েছিলাম, আমার ওকে চাই না। পরি, আমাকে কিন্তু একদম বিগড়াবি না, তাছাড়া তোর কপালে কিন্তু আজ দুঃখ আছে, এমন মার দিব এমনি সব সোজা হয়ে যাবি। আমি সুরসুর করে ওকে কোলে নিলাম, বুকে নিয়ে বললাম, থামছে না তো, আমি কি করব? ওর ক্ষুধা লাগছে, তো আমি কি করব? সেটাও শিখিয়ে দিতে হবে তোকে? বাচ্চার মা হয়ে গেছিস আর তুই নিজে বাচ্চামো শুরু করেছিস বলে শুভ্র পরীর কাছে এসে বলল, একটা 7 দিনের বাচ্চা কি খায় জানিস না, জামা খোল। আমি ঠোঁট উল্টিয়ে ওর কথা মতো কাজ করে বেবিকে ফিডিং করাতেই বেবি চুপ করে খেতে লাগলো। শুভ্র, তুমি বেবিকে কেন কোলে নাও না? বিকাশের বেবি বলে? পরি, ও আমার বাচ্চা, তাই ফালতু কথা একদম বলবা না। ওটা জাস্ট শুভ্রের অস্তিত্ব। শুভ্র, তুমি তো মিথ্যা কথা বলো না, তাহলে কেন বলছো মিথ্যা কথা? শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। চট করে উঠে গিয়ে ল্যাপটপটা এনে ভিডিওটা বের করে পরির সামনে রাখলো। এ মা, ছি, তুমি তো আচ্ছা পাজি, এই কাজ করে কেউ? কাজটা করেছিলাম বলে আজ প্রুফ দিতে পারছি। তাছাড়া তো তুমি আমাকে বিশ্বাস করবে না, কারণ শুভ্র তো আবার মিথ্যা কথা বলতে শিখে গেছে। ভালো করে দেখো তো, যেদিন বিকাশ তোমাকে মিষ্টি খাওয়ায় সেদিন এই ড্রেস পরেছিলে নাকি? আমি শুভ্রের কথা শুনে আবার ল্যাপটপের দিকে তাকিয়ে ভালো করে সব খুঁটে খুঁটে দেখতে লাগলাম। এটা আবার কবে করলাম? মাথায় কিছু আসছে না। আর শুভ্রকে এত আঘাত করছি যেটা দেখে আমারই খারাপ লাগছে। তার মানে সেদিন বিকাশ না শুভ্র ছিল বলেই শুভ্রের দিকে তাকালাম। সেদিন একাধিকবার তোমায় শান্ত করতে হয়েছে আমাকে। সেদিনও আমাকে আঁচড়ে কামড়িয়েছিলে, দেহ শেষ করেছ, আর এখন আমার মন শেষ করে দিয়েছ। তোমায় আমি কোনোদিনও ক্ষমা করব না পরি বলেই শুভ্র চলে গেল রুম থেকে। আমি সব কিছু বুঝতে পেরে মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলাম। আমার ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতাই নেই। এতটা কষ্ট দিচ্ছি শুভ্রকে। নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। আমার মেয়েটার দিকে এবার ভালো করে তাকালাম। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমার এক সন্তান মারা গেছে, এটারও মৃত্যু কামনা করছি। শুভ্র তাহলে কতটা কষ্ট হয়েছে ওই সময়ে? আমি একটা নিষ্ঠুর মা, না হলে এমন কাজ করি আমি? প্রায় এভাবে 6টা মাস কেটে যায়। শুভ্র আমার সাথে একটা কথাও বলেনি সেদিনের পর থেকে। আমি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। আমার মেয়েটাকে নিয়ে আমার সময় কাটে বেশিরভাগ। আমার বেবির নাম জান্নাত রাখি আমি, আর বাবা ওকে মাধুরী বলে ডাকে। আমি বুঝতে পারি না বাবা জান্নাতকে কেন ওই ওল্ড নামে ডাকে। বাবার চোখের মনি জান্নাত। বাইরে থেকে এসে আমার মেয়েটাকে তার চাই। নিদ্রা আপুর বাচ্চাটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আপুর কান্নায় সেদিন সবাই কেঁদেছিল। আমি জান্নাতকে ওনার কোলে দিয়ে বলেছিলাম, আপু আবার হবে ইনশাল্লাহ। আমারও তো একটা বেবি মারা গেছে, শুভ্র কথা না বলুক আমার কাছে তো আছে, এটাই আমার কাছে অনেক সুখের। শুভ্র এখনও জান্নাতকে কোনোদিন কোলে নেয়নি। আমাদের 2 জনের কাছে ঘুমায়ও না অবধি, সোফায় ঘুমায়। আমি শাড়ি পরতে শিখে গেছি, কারণ শাড়ি পরা শুভ্রের খুব পছন্দ। কিন্তু শুভ্র আমার দিকে ভুলেও তাকায় না। আমি একদিন এশারে নামাজ পড়ছিলাম, জান্নাত প্রচণ্ড কান্না করছিল। আমি নামাজ ছেড়ে উঠতেও পারছিলাম না। হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে যায়। আমি প্রচণ্ড ভয় পেয়ে নামাজের সালাম ফিরে পেছন ফিরে দেখি শুভ্র অফিস থেকে এসে জান্নাতকে আদর করছে, আর জান্নাত হেসেই চলছে। আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। জলদি 2 রাকাত শুকরিয়ায় নামাজ পড়ে নিলাম। অবশেষে কন্যা তার পিতার বুকে ঠাঁই পেল এতদিনে। আল্লাহ দয়া করে সব ঠিক করে দাও জলদি। শুভ্র ওর মেয়েকে নিয়ে বেলকনিতে গেল। পরীর সামনে কিছু বলতে পারছে না বলে এখানে নিয়ে এসে মেয়েকে বুকের সাথে জড়িয়ে কান্না করতে লাগলো শুভ্র। ওর আর একটা সন্তানের কথা বারবার মনে পড়ে, কিন্তু আল্লাহর জিনিস উনি নিয়ে গেছেন। আমি সব বুঝতে পেরে রুম থেকে বের হয়ে গেলাম, কারণ সময়টা ওদের বাবা মেয়ের। নিচে এসে মাকে কাজে হেল্প করতে লাগলাম। আমি তরকারি টেস্ট করে দেখলাম, আমি যেমন ঝাল খাই তেমন ঝাল হয়েছে তরকারিতে। মা হঠাৎ আজ এরকম তরকারি রান্না করলেন? রোজ তো আমাদের মতো রান্না হয়, আজ তোমার আর নিদ্রার মতো রান্না করলাম। তোমরা আমাদের জন্য এত স্যাক্রিফাইস করো, আমরাও না হয় একদিন করলাম, কি বলো পরি? মার কথা শুনে আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। সবাই খাইতে পারলে শুভ্র এক লোকমাও খাইতে পারবে না। ও কেমন করে খাবে এই খাবার? খাবার টেবিলে সবাই খাবার খেতে বসেছে। কাজের 3টা লোক সবাইকে সার্ভ করছে। অনেকগুলো আইটেম দেখে নিদ্রা আপু তো সেই খুশি, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল। শুভ্র খাবারের দিকে শুধু তাকিয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। মায়ের হাতে রান্না বলে কথা। এমনি দুপুরে কিছু খাওয়া হয়নি ওর,
তার ভিতর এত স্পাইসি খাবার ও কী করে খাবে? অনিতা ইচ্ছা করে কাজটা করেছে। শুভ্রের জন্য পরি এত কিছু করতে পারলে শুভ্র কেন পারবে না? শুভ্র ভাত নিয়ে নাড়াচাড়া করছে কিন্তু মুখে তুলছে না। সবাই মোটামুটি খাবারের প্রশংসা করছে। কি শুভ্র, খাচ্ছিস না কেন? সবার ভালো লাগছে, তোরও ভালো লাগবে, খা। দাদা, দারুণ হয়েছে খাবার, টেস্ট কর তো, অর্পিতা বলল। মায়ের কথা শুনে শুভ্র খেতে শুরু করলো। ও চুপ করে খেয়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে গেছে ওর। আমি আর সহ্য করতে না পেরে উঠে গিয়ে ফ্রিজ থেকে দই আর মিষ্টি এনে শুভ্রের পাতে দিলাম। শুভ্র একবারও আমার দিকে আর তাকালো না, চুপ করে খেতে লাগলো। সব প্ল্যান মাঠে মারা গেল অনিতার। পরি, শুভ্রকে কেন মিষ্টি আর দই দিলা? তুমি আর নিদ্রা আমাদের জন্য অঝাল তরকারি মুখে তুলতে পারলে, আমরা কেন তোমাদের ভালোবেসে একদিন এরকম তরকারি খেতে পারবো না? আসলে মা, শুভ্র তো একদমই ঝাল খেতে পারে না, খেতে ওর খুব কষ্ট হচ্ছিল, তাই ওগুলো দিলাম। খুব খারাপ কাজ করেছ, উচিত হয়নি বলে অনিতা খেতে শুরু করলো। যে যার মতো খেয়ে চলে গেল, কিন্তু শুভ্রের খাওয়া এখনও শেষ হয়নি। আমি পলা আন্টিকে হেল্প করছিলাম। শুভ্র যেন সবার চলে যাওয়ার অপেক্ষায় ছিল। বাটির সব তরকারি ঢেলে নিয়ে খেয়ে উপরে চলে গেল। আমার এতটা কষ্ট লাগলো বোঝানো দায়। আমার উপর রাগ করে কেন এই কাজ করলো? আমাকে কি ও এখনও ক্ষমা করবে না? আমি বাটিতে কিছু পায়েস নিয়ে রুমে গেলাম। মেয়েটা আমার ঘুমিয়ে আছে। পায়েসের বাটিটা রেখে শুভ্রকে খুঁজলাম, কিন্তু ও রুমে নেই। সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও নেই। কই গেল বলে খুঁজতে শুরু করলাম শুভ্রকে। শেষে ছাদে গিয়ে দেখলাম দোলনায় ও বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসতে ও উঠে গিয়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো। নিজেকে খুব ছোট মনে হতে লাগলো। শুভ্র আমার মুখও দেখতে চায় না। কতটা কেউ কাউকে ঘৃণা করলে এই অবস্থায় এসে পৌঁছে যায়। আমি আবার শুভ্রের কাছে যেতেই শুভ্র বলে উঠল, পরি প্লিজ আমার কাছে এসো না। তোমাকে দেখলে আমার অতীত মনে পড়ে যায়। তাই আমার কাছ থেকে যত দূরে থাকবা ততই তুমি সেফ থাকবা। শুভ্র আমার সাথে কত দিন পরে কথা বলল। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি ঝরে গেল। আমি ওর আরও কাছে গিয়ে বললাম, শুভ্র আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি যেভাবে আমাকে বলবে আমি সেইভাবে চলবো। আমার খুব কষ্ট হয় শুভ্র, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। I am addicted to you. I am all about you. You are my dream. I have got feeling for you. আমি এর থেকেও অনেক যন্ত্রণা সহ্য করেছি পরি, তাই আমার সামনে থেকে চলে যাও। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমার জিদ উঠে গেল। আমি ওর টি শার্টের কলার ধরে বললাম, এই আমার কষ্ট হয়নি? আমি না হয় একটা ভুল করছি, তার জন্য এত শাস্তি কেন আমাকে দিবা? আমাকে কি তোমার মানুষ মনে হয় না বলে ওকে জড়িয়ে ধরলাম। তোমার উপর শুধু আমার হক আছে, কেন বোঝো না শুভ্র? আমার ভালোবাসা শুধু তোমার জন্য। আই লাভ ইউ শুভ্র, প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না বলে শুভ্রর গলায় একটা কিস করলাম। শুভ্র এবার যা করলো সেটা আমার ধারণার বাইরে ছিল। শুভ্র ওর সিগারেটটা আমার কোমরে চেপে ধরলো। আমি কি করব? একে ছাড়া যে আমার চলে না, তাই আমি নিজেই আরও জোরে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরলাম আমার কোমরে। অসহ্য যন্ত্রণায় আমার চামড়া পড়ে যাচ্ছিল। শুভ্র চট করে সিগারেটটা ফেলে দিয়ে নিচে নেমে যায়। আমিও একটু পর নেমে গেলাম নিচে। আজকে আমি ওকে দেখেই ছাড়বো। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে যা দেখলাম, এতে আমার কলিজাটা মনে হয় ফেটে গেল। শুভ্র জ্বলন্ত সিগারেটটা ওর কোমরে ধরে আছে, যেখানে আমাকে ছ্যাঁকা দিচ্ছে। এরকম 2 জায়গায় অলরেডি ছ্যাঁকা দিয়ে ফেলেছে। আমি দৌড়ে গিয়ে ওর হাত থেকে জ্বলন্ত সিগারেটটা বাইরে ফেলে দিয়ে এসে ওর পা ধরে কাঁদতে লাগলাম। আমার ভুল হয়ে গেছে শুভ্র, আমি আর কখনো তোমার কাছে যাব না। আমি থাকতে পারি না একা। আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, তাই বারবার তোমার কাছে যাই। আজকের পর থেকে আর কখনো তোমার কাছে যাব না আমি। প্লিজ তবুও এই কাজগুলো করো না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। আমি মরে যাব তোমার কিছু হলে। শুভ্র এইবার পরীর কাছে বসে বলল, আমার কাছে একদম ঘেঁষার চেষ্টা করবে না, তাহলে আমি বা জান্নাত কেউ তোমার কাছে থাকবো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। বলে ফ্লোর থেকে উঠে গিয়ে ঘুমন্ত জান্নাতকে বুকের মধ্যে নিয়ে শুভ্র শুয়ে পড়ল।